ব্রিটেন ফেরতদের হোটেলে কোয়ারেন্টাইন কার্যকরে একদিন বাকি থাকলেও এখনো হয়নি তালিকা। সরকারি নির্দেশনা পাননি মালিকরা, নির্ধারিত সময়ে চূড়ান্ত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র 20 মিনিটে কোভিড শনাক্ত হলেও বাড়েনি অ্যান্টিজেন টেস্ট। 34টি মেশিনে দিনের পরীক্ষার হার নগণ্য। জেলা শহরে শুরু হলেও ঝুঁকিপূর্ণ ঢাকায় হয়নি এখনো। ভাষান্তরের নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা, নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন বসতবাড়ি। ভিডিও কলে উখিয়া টেকনাফের রোহিঙ্গাদেরও উদ্বুদ্ধ করছেন আসতে। পেঁয়াজের বাজার নিয়ে খেলছে ভারত। ভরা মৌসুমে আমদানি করলে ক্ষতি হবে কৃষকের, বলছেন ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। ভোটের সময় সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের 1 জানুয়ারি থেকে সরকারিভাবে কোয়ারেন্টাইনের বাইরে বিকল্প হিসেবে হোটেলে রাখার সিদ্ধান্ত হলেও এখনও হয়নি তালিকা। সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল মালিকদের সংগঠন বিহা। যথাযথ কোয়ারেন্টাইন নিশ্চিতে তাদের সঙ্গে আলোচনা করেই হোটেল নির্ধারণের দাবি সংগঠনটির। যদিও নির্ধারিত সময়ের আগেই তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত হাজেরা শিলুর রিপোর্টে। করোনার সংক্রমণ রোধে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশেই বিদেশ ফেরতদের নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি বাংলাদেশেও আর্থিকভাবে সচ্ছল প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে রাখতে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বেশ আগেই প্রস্তাব দেওয়া হয়। যদিও নানা কারণে এতদিন সে পথে যায়নি সরকার। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সংক্রমণ ঠেকাতে এবার কঠোর হয়েছে সরকার। যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের অনেকেই সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে অনীহা প্রকাশ করায় বিকল্প হিসেবে 1 জানুয়ারি থেকে তাদের হোটেলে কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অথচ মাত্র একদিন বাকি থাকলেও এখনো করা হয়নি হোটেলের তালিকা। সরকার হোটেলের ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে তাদেরকে কষ্ট বিয়ার করতে হবে। হোটেল নির্ধারণ করার পরে সেখানে নজরদারি থাকবে। বেসিক্যালি যে থানার অধীনে হোটেলগুলো থাকবে সেই থানায় দায়িত্ব পালন করবে তাদেরকে কোয়ারেন্টাইনটা কনফার্ম করার জন্য। এখন যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারেই হোটেলে থাকবে। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেলের তালিকা তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। প্রবাসীদের আবাসনের জন্য সাধারণ সময়ের চেয়ে কম অর্থ নেওয়া হবে বলেও জানান সংগঠনের কো-চেয়ারম্যান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন আছে ওইটা মেনটেন করে আমরা তাদেরকে এইখানে কোয়ারেন্টাইনের জন্য অ্যাকোমোডেট করতে পারবো, এবং আমাদের টিম আছে এখানে ট্রেইনড, এবং আমরা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে আমাদের হোটেলগুলো নির্ধারণ করে দিতে পারি, কারণ আমরা জানি যে আমাদের কোন হোটেলগুলোতে তাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা এমন একটা অ্যাফোর্ডেবল প্রাইস রাখবো যাতে করে তারাও এফোর্ড করতে পারে এবং আমরাও আমাদের বিজনেসটাকে চালিয়ে নিতে পারি। প্রতি সপ্তাহে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে গড়ে 1300 যাত্রী যুক্তরাজ্য থেকে দেশে আসেন। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কোভিড শনাক্তের 34টি অ্যান্টিজেন মেশিনে দিনে 100টি পরীক্ষাও সম্পন্ন হচ্ছে না। উচ্চ ঝুঁকি প্রবণ অঞ্চল বা বড় হাসপাতালে এই টেস্টের প্রয়োজনীয়তা সর্বাধিক হলেও খোদ ঢাকাতেই নেই এটির ব্যবহার। স্বল্প খরচে দ্রুত ফল দেবার সক্ষমতা থাকলেও এই পদ্ধতির পরীক্ষা করা হচ্ছে জেলা শহরগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই পদ্ধতিকে জনপ্রিয় করা গেলে অর্থ ও সময়ের অপচয় কমবে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও প্রাইভেট হাসপাতাল সহ সবখানে অ্যান্টিজেন টেস্টের সুযোগ থাকলে পরীক্ষার ক্ষেত্রে উদাসীনতা কমবে বলে মনে করছেন তারা। দেখুন মুসাশিবুর রিপোর্ট। মাত্র 20 মিনিটেই পরীক্ষার ফল। উন্নত অবকাঠামো এবং পর্যাপ্ত জনবলের প্রয়োজনীয়তা না থাকায় দেশের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে ইতোমধ্যেই 34টি মেশিন। অথচ অ্যান্টিজেন টেস্টের মেশিনের সংখ্যা বাড়লেও বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বিগত 25 দিনে সম্পন্ন হয়েছে মাত্র 1600 পরীক্ষা। বড় বড় হাসপাতালে জরুরি সেবা গ্রহণকারী বা সার্জারি রোগীদের জন্য অ্যান্টিজেন পরীক্ষা দারুণ উপযোগী একটি পদ্ধতি। উপসর্গ থাকার পরেও কোনো রোগীর অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হলে তাকে পুনরায় আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। জাতীয় টেকনিক্যাল কমিটি অ্যান্টিজেনকে আরটিপিসিআর এর পরিপূরক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেও তা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এতে অ্যান্টিজেন পদ্ধতিতে কারো কোভিড পরীক্ষার ফল সঠিক না হলে সেটি নিশ্চিত হবার সুযোগ কমই থাকছে।
অ্যান্টিজেন টেস্টের প্রায় 20% ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমি খুব কম রোগীর হার যেখানে রয়েছে সেখানে প্রয়োগ করি, এটি বৈজ্ঞানিকভাবে আসলে সঠিক না। বৈজ্ঞানিকভাবে সঠিক হচ্ছে যেখানে সবচেয়ে বেশি সেখানে আরও বেশি করে এটা করতে হবে। যেটা নেগেটিভ হবে সেটাকে আবার আরটিপিসিআর করতে হবে। কাজেই সারা দেশে আরটিপিসিআর ছড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেইগুলোকে প্রধান জেলা হাসপাতালগুলোতে আরটিপিসিআর ব্যবস্থা থাকতে হবে। যখন ওই জেলাগুলোতে স্বাস্থ্যসেবা দানকারীরা এটার সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন এবং তারা রোগীদেরকে বলতে পারবেন, তখন চাহিদা তৈরি হবে এবং তখনই এই যন্ত্রটি ব্যবহার হবে। সরকারের পক্ষ থেকে আসলে স্বাস্থ্যসেবা দানকারীদের মধ্যে এই বিষয়টা যথেষ্ট প্রচার হওয়া দরকার যে আমাদের একটি বিকল্প পরীক্ষা পদ্ধতি আছে, যেটার মধ্যে অল্প খরচে অল্প সময়ে একটা ধারণা পাওয়া সম্ভব, এবং লক্ষণ থাকলে দ্বিতীয় স্তর পরীক্ষারও সুযোগ সেই জেলাতে আছে। লক্ষণ উপসর্গ না থাকলে অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ হয় না জানার কারণেই বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছেন না বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লক্ষণগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, তাদেরই পরীক্ষাগুলি করা হয় বিধায় সেখানে যাদের সাইন সিমটম নাই তারা পরীক্ষা করতে আসে না, সেই জন্যই এই পরীক্ষাটা কম হচ্ছে। মাত্র 20 মিনিটে ফলাফল দেবার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের খরচ আরটিপিসিআরের চেয়ে অন্তত 3 গুণ কম। তাই রাষ্ট্রীয় অপচয় কমিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারিভাবে অ্যান্টিজেন টেস্টকে আরও জনপ্রিয় করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে দেয়ায় কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির খরচ নেমে এসেছে অর্ধেকে। এই মুহূর্তে মাস্ক, পিপিই, অক্সিজেন সিলিন্ডার সহ করোনা মোকাবিলার যে সরঞ্জাম মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোর্শেদজামান। করোনা শুরুতেই একে একে বের হয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র। অভিযোগ ওঠে মাস্ক, পিপিই সহ অন্যান্য উপকরণ কেনায় সিন্ডিকেট করে কয়েক গুণ বেশি দামে ক্রয়ের। তবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে সব ভেঙে ক্রয় পদ্ধতিতে এসেছে স্বচ্ছতা। খরচ কমেছে প্রায় 50%। আমরা চেষ্টা করেছি মানসম্মত জিনিস কিনতে, দ্রুত কিনতে এবং কম দামে নিয়ে আসতে, যতটা সম্ভব বাজারে পাওয়া যায়। যে মাস্কের দাম ছিল 30 টাকা, সেটি আমরা এখন 4 টাকা থেকে 6 টাকার মধ্যে তো কিনতে পারছি। যে পিপি একসময় অনেক দাম ছিল সেটি আমরা 700 টাকা, ভবিষ্যতে 450 টাকাতে কিনবো ইনশাল্লাহ। এর অর্থ হলো যে আমরা মান ঠিক রেখে দ্রুততার সাথে কমানোর জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করতে পারছি। তিনি জানান টেস্ট কিট জমা আছে প্রায় 5 লাখের বেশি। গ্লাভস 10 লাখ, আইসিইউ বেড, হাইফ্লো নজেল ক্যানোলা, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যা মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না। আছে অ্যান্টিজেন টেস্ট কিটেরও পর্যাপ্ত মজুদ। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রস্তুত আছে, আইসিইউ বেড প্রস্তুত আছে এবং বিভিন্ন হসপিটাল আমাদের নিচ্ছে। ভেন্টিলেটর আমরা 100 দিয়ে দিয়েছি, আরও 187 প্রস্তুত আছে। পিপিই আমাদের হাতে এই মুহূর্তে 6,42,730টা মজুদ আছে। আমরা বিশ্বাস করি আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে যে আমরা আগামী 1 বছরের জন্য প্রস্তুত। এসব চিকিৎসা উপকরণ সরবরাহ গতিশীল রয়েছে বলে জানান সিএমএসডি পরিচালক। কতটা গেছে, আরও যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আগামী বছরের জুনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং জুলাই আগস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবছরের এইচএসসির ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। বৈশ্বিক মহামারী করোনার থাবায় এলোমেলো বিদায় বছরের শিক্ষা জীবন। ইতিমধ্যে বন্ধ পাঠদান, শ্রেণী মূল্যায়ন, পাবলিক পরীক্ষা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত সব অনুষঙ্গ। যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল, এই প্রেক্ষাপটে হচ্ছে না 11 বছর ধরে চলে আসা বই উৎসব। চলতি বছরের শিক্ষা ব্যবস্থার অমীমাংসিত বিষয় এবং আগামী বছরের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এই সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। শিক্ষামন্ত্রী জানান 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ অধ্যাদেশ জারি করে ফল প্রকাশ করা হবে। আর 2021 সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে জুন নাগাদ ও এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে অনুষ্ঠিত হতে পারে। এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে
পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। উৎসবের মাধ্যমে না হলেও নতুন ক্লাসে নতুন বই পাবে সব শিক্ষার্থী। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 12 দিনে এই বই বিতরণ করা হবে। এর আগে 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য মুদ্রিত পাঠ্যপুস্তক 9,56,90,291টি। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চেয়ে সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নতুন বছর থেকে রোল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার দেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। আর এই আইডি দিয়ে একজন শিক্ষার্থী তার পুরো শিক্ষা জীবনের সব স্তরে যাবে বলেও জানান তিনি। আপাতত মাধ্যমিক স্তর থেকে তা কার্যকরের কথা জানালেন শিক্ষামন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে সময়টাকে কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পর এবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা কোনো রকম শেষ করা গেলেও আটকে যায় এইচএসসি। সরকার পরীক্ষা না নিয়ে আগের ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। মহামারীর ধাক্কায় আগামী বছরেও শিক্ষা জীবনের সবচেয়ে বড় দুটি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। দেশের ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগেভাগেই জানিয়ে দিল আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য সময়। শিক্ষাবিদরা বলছেন এতে করে অনিশ্চয়তার অবসান ঘটল। তবে পরীক্ষা দুটি 4 মাস করে পিছিয়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার দিকেও তাগিদ দিয়েছেন তারা। আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যেতে পারছে না করোনার জন্য, বাড়িতে বসে আছে এবং তারা কি পড়বে কি পড়বে না ব্যাপারে উৎকণ্ঠ তাদের মধ্যে একটা কাজ করছিল। তো এরকম একটি ঘোষণার ফলে তারা আবার নতুন করে একটু বইমুখী হবে। 2-4 মাসের যে একটা ক্ষতি এটা পুষিয়ে নেওয়া যায়। আমার সুপারিশ থাকবে যে আমরা একটু ইন্টেন্সিভ কিছু ক্লাস নেব। এদিকে পরীক্ষার সময়সীমা নির্ধারিত হওয়াতে স্বস্তি ফিরল শিক্ষার্থীদের মাঝেও। তারা বলছেন প্রস্তুতি নিতে এবার সুবিধা হবে তাদের। যখনই পরীক্ষাটা হবে পরীক্ষা দেব, কিন্তু আর যেন পরীক্ষার ডেটটা না পিছয় এবং পরীক্ষা শুরু হওয়ার আগে যেন কয়েকদিন ক্লাস হয় ভালো মতো। জুনে এসএসসি নিলে আমাদের পড়ার জন্য আমরা পর্যাপ্ত সময় পাবো। করোনা পরিস্থিতির কারণে 2021 সালের এসএসসি জুনে এবং জুলাই অনুষ্ঠিত হবার কথা রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে রিট পিটিশন থাকায় ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে এদিন সকালে ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2010 সালের নিচে যে শিশুর জন্ম তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না, এই শর্তে স্থগিত করা হয়েছে। এছাড়াও তাদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করাও নির্দেশনা দেওয়া হয়েছে। এক শিক্ষার্থীর বাবার রিটের প্রেক্ষিতে বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য বিশ্বকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে WHO। এদিকে ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন ধরনের কোভিড। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা আটকাতে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিলেও শেষ রক্ষা হয়নি ভারতের। সোমবার লন্ডন ফেরত 6 ভারতীয় নাগরিকের শরীরে শনাক্ত হয় নতুন ধরনের করোনা, জানিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে তাদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে, বিশেষ নজরদারিতে চলছে চিকিৎসা।
এর মধ্যেই নতুন সংখ্যার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে ডব্লিউএইচওর জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, করোনার চেয়ে সামনে আরও ভয়াবহ মহামারী আসতে পারে, সেজন্য বিশ্বের প্রস্তুতি নেওয়া দরকার। নতুন বছরে কোভিড-19 আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই মহামারী খুবই মারাত্মক, এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এটা এই গ্রহের প্রতিটি কোণ প্রভাবিত করছে। এই মহামারীর মধ্যেই বিশ্বকে বাঁচতে শিখতে হবে, কিন্তু এটা অবশ্যই বড় মহামারী নয়। করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলে যে হারে সংক্রমণ বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। নিজে টিকা নেওয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও টিকা নেওয়ার আহ্বান জানান কামালা। বলেন, জীবন বাঁচাতেই সবাইকে টিকা নিতে হবে। এদিন তার স্বামী ডগলাস এম হফও টিকা নিয়েছেন। এর আগে গেল সোমবার করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-19 নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়। এতে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার। সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি 163টি ল্যাবে 31,59,260টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 96,000 কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। 6,82,000 কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভোরের সময় আরও থাকছে। সরকারের চাল আমদানির ঘোষণার পরই কমল দাম। কুষ্টিয়ায় সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি কমেছে 50 থেকে 100 টাকা। খুচরা পর্যায়ে বেশি রাখলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। পদ্মা সেতুর নামে 30,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও মূল সেতুতে ব্যয় হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। বাকি 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নদী শাসন, সংযোগ সড়ক, পুনর্বাসন সহ নানা খাতে। নদী থেকে অপসারিত বালি ফেলার জন্য ভূমি অধিগ্রহণ খাতে সবশেষ 2018 সালে বাজেট বেড়েছে প্রায় 2,000 কোটি টাকা। ওমর ফারুকের তোলা ছবিতে এহসান রুয়েলের রিপোর্ট। 30,193 কোটি টাকা চলছে পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। এর মধ্যে 90 ভাগের বেশি শেষ হয়ে এসেছে মূল সেতুর কাজ। সবগুলো স্প্যানের সংযোগ শেষে অপেক্ষা এখন সেতুকে যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলার। তবে শুধু স্প্যান আর পিলারের মূল সেতু নিয়েই পদ্মা সেতু প্রকল্প নয়, মূল সেতুর বাইরেও এই প্রকল্পে যোগ করা আছে আরও বড় 4টি কাজ। এর মধ্যে সংশোধিত প্রস্তাবনা অনুযায়ী মূল সেতুর জন্য বরাদ্দ 12,133 কোটি টাকা। এরপরেই সবচেয়ে বেশি বরাদ্দ নদী শাসনের কাজে। পদ্মার মতো উত্তাল ও রহস্যময় নদীতে নদী শাসন ও সার্ভিস এরিয়ার মাটি ভরাটে বরাদ্দ রাখা হয়েছে 9,400 কোটি টাকা। পৃথিবীর ইতিহাসে একক কোনো নদী শাসনের জন্য এটাই সর্বোচ্চ বরাদ্দ। পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 1,515 কোটি টাকা। সেতু দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে 1,907 কোটি টাকা। এছাড়া নদী থেকে উত্তোলনকৃত বালি ফেলার জন্য আলাদা করে ভূমি অধিগ্রহণ প্রকল্পে বরাদ্দ ধরা হয়েছে 2,698 কোটি টাকা। পদ্মা সেতু যে কনসালটেন্ট ফার্ম হইল, ডিজাইন থেকে শুরু করে সব কিছু এই কিন্তু বিশ্বের অন্যতম একটি সেরা কনসালটেন্ট প্রতিষ্ঠান। তারা যে বিশ্বব্যাংকে যে শর্ত পরামর্শ, বিভিন্ন ধরনের শর্ত থাকে, কোয়ালিটি থেকে শুরু করে রিসেটলমেন্ট থেকে শুরু করে এবং শিক্ষা দীক্ষা সব কিছু নিশ্চিত করে আমরা কিন্তু এখানে রিসেটলমেন্টের কাজটি আমরা করেছি। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে যাওয়া পদ্মা সেতু প্রকল্পে এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 129 কোটি টাকা। এছাড়া পরামর্শক, তদারকি, অডিট, প্রকৌশলগত সহায়তা ও নিরাপত্তা সহ বেশ কটি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 200 কোটি টাকা।
নিজস্ব টাকায় তৈরি পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ার সাথে সাথে বাড়াতে হয়েছে প্রকল্পের বাজেটও। তবে এর বেশিরভাগ অর্থাৎ মূল সেতুর প্রায় 1.5 গুণ বেশি খরচ হচ্ছে অন্যান্য অবকাঠামো ও টেকসই সুবিধা নিশ্চিত করতে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এক মাসেরও কম সময়ে ভাষাঞ্চরের জীবনধারার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে প্রথম দফায় আসা ১৬৪২ জন রোহিঙ্গা। একেবারে নিজেদের বসত বাড়ির মতোই স্বাভাবিক জীবন তাদের। বিশাল খোলা জায়গা পেয়ে শিশুরা যেমন দিনভর খেলায় মাতোয়ারা, বড়রাও ব্যস্ত থাকছেন প্রাত্যহিক কাজে। আর নতুন জীবনধারায় সঙ্গী হতে মোবাইলের ভিডিও কলে উদ্বুদ্ধ করছেন উখিয়া টেকনাফ ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের। সাক্ষর টিভির ক্যামেরায় ভাষাঞ্চর থেকে কমলদের রিপোর্ট। মঙ্গলবার দুপুরের দ্বিতীয় প্রহরের রোহিঙ্গারা মাত্র ভাষাঞ্চরের ঘাট পেরিয়ে ওয়ের হাউজের দিকে যাত্রা করেছে। তার আগে তাদের বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন ক্লাস্টার থেকে বের হয়ে ৪ ডিসেম্বর আসা রোহিঙ্গারা রাস্তায় অবস্থান নেয়। এমনকি অনেকে ওয়ার হাউসে এসে তাদের সাথে কোলাকুলিতে মেতে ওঠে। এখন তারা নিজেদের ভাষাঞ্চরের পুরাতন রোহিঙ্গা বলেই দাবি করছে। আর বইন আসে আর বেশি ভালো লাগে, খাবার অবস্থা বানাই, তাদের কোনো বস্ত্র অসুবিধা নাই, তাদের কোনো অসুবিধাই নাই আমি দেখতেছি। আবার নতুন আসা রোহিঙ্গারা পুরাতন রোহিঙ্গাদের ভিডিও কলে ভাষাঞ্চর দেখে এখানে আসার সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা দেখি দিয়ে এর ভিতরে এলা দেখে দিয়ে মানুষজন আর আসে দেখে রাজ্য হনমি কেন যায় না। আত্মীয় স্বজন যারা যারা আছে যে জায়গায় আছে এ জায়গায় যায় ফোন করি এনে আর আত্মীয় স্বজন আর লই গিয়ে। এদিকে আগে আসা রোহিঙ্গাদের জন্য ইতিমধ্যে বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিনোদনের জন্য খেলার মাঠের পাশাপাশি মিউজিক ক্লাবও গড়ে তোলা হয়েছে। এটিও এখন রোহিঙ্গাদের প্রচারণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কন্ট্রোল করে মোবাইলে যোগাযোগ করে ভিডিও কনেকশন করে আর কি করছি মানুষ বেকু কন্ট্রোল করে এখন আর তো অনেক পরিবার বেশি যেত কাছে আর বেশি খুশি লাগে। এখানে যারা আসছেন এরাই কিন্তু মেসেজ, কারণ এরা এখানের স্থাপনা এখানকার ব্যবস্থা এটা যখন ওদেরকে এক্সপ্লেন করছে মোবাইল বা তাদের নেটওয়ার্কের মাধ্যমে, তারা কিন্তু অটোমেটিক ইন্টারেস্টেড হচ্ছে এবং এদের আত্মীয় স্বজনই কিন্তু অনেকে আসছে। এবার কৃষি মন্ত্রণালয় থেকে একটা গ্রুপ আসছে ওদেরকে জীবিকা নির্বাহের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। ভাষাঞ্চরে 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য নিরাপদ আবাসনের পাশাপাশি সব ধরনের সুবিধা নিশ্চিত করেছে সরকার। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের মানুষ গণতান্ত্রিক সরকারের সুফল ভোগ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা এখন আর ক্যান্টনমেন্টে নেই। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনএসি বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। এই বৈঠক থেকেই ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরের বছরের শুরু থেকেই ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। স্বাধীন দেশ হয়ে বাংলাদেশ কখনো বহির্বিশ্বের কাছে হাত পেতে চলতে পারে না বলে উল্লেখ করেন তিনি। জানান, জাতির জনকের দেখানো পথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই আমরা স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে আসা জাহাজটি মঙ্গলবার সকালে নোঙর করে। এটি বাংলাদেশের জন্য মাইলফলক বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। মহেশখালীর মাতারবাড়িতে এখন বিশাল কর্মযজ্ঞ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জুড়ে সুরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও। সেই কর্মযজ্ঞের মধ্যে বঙ্গোপসাগরের মাতারবাড়ি চ্যানেল দিয়ে এগিয়ে আসছে জাহাজ ভ্যানেসা ট্রায়াম্ফ। 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল, যার গভীরতা 18 কিলোমিটার।
তৈরি হয়েছে জেটিও। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে দেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই জেটিতে ভিড়েছে ইন্দোনেশিয়ার ভেনেসা টায়াম নামে জাহাজটি, যাতে ছিল 736 মেট্রিক টন স্টিল পণ্য। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এটা দিয়ে আমরা প্রথমে ট্রায়াল করে নিয়েছি যে কি পরিমাণ ডিফিকাল্টিস এখানে আছে, কিভাবে জাহাজটা হ্যান্ডেল করতে হবে। একই সাথে আমরা যে গভীরতাটা অবজার্ভ করছি সেটা হচ্ছে অল দ্য ওয়ে 17 মিটার প্লাস পানি আছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাহাজ আসাকে মাইল ফলক মনে করছেন স্থানীয়রা। এর মাধ্যমে আমরা মনে করি মহেশখালী এগিয়ে গেল, কক্সবাজার এগিয়ে যাবে। মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হবার কথা 2025 সালের মধ্যে, যাতে খরচ হচ্ছে প্রায় 18,000 কোটি টাকা। এই বন্দর চালু হলে ভিড়তে পারবে 18 মিটার গভীরতার জাহাজ। পরীক্ষামূলক প্রথম জাহাজ আসার পর নীতি নির্ধারকরা আশা করছেন দ্রুততার সাথে এগিয়ে যাবে গভীর সমুদ্র বন্দরের বাকি কাজও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, মাতারবাড়ি, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে। করোনায় আয়োজন না থাকলেও বছরের শেষ দিন কাটাতে কক্সবাজার ছুটছেন হাজার হাজার পর্যটক। 4 শতাধিক হোটেল মোটেলে খালি নেই কক্ষ, স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকানের বৈধতা দেওয়ার কথা বলে প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলার আদেশ দেওয়া হবে বুধবার। মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনা শেষে বুধবার এই মামলার আদেশ দেওয়ার দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন ডিএসসিসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, উপসহকারী প্রকৌশলী মাজেদ কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন এবং ওয়ালিদ। এদিকে সাইদ খোকন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, আর মামলা ছাড়া কোনো উপায় ছিল না বলে দাবি করেন মার্কেট সমিতির সভাপতি। আমি মার্কেটে 30 হইতে 35 বছর পর্যন্ত আমি মার্কেটের সভাপতি, এবং ওই এরিয়াতে দখল পাড়ির যন্ত্রণা আমি কোনোদিন কাউকে কোনো কিছু বলি নাই, বিচারও চাই নাই। কারণ হচ্ছে যে ওই বিচার চেয়ে আমি জানি যে বিচার পাবো না, আরও বিপদে পড়বো, যার কারণে আমি বলি নাই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে স্বর্ণপন্ন হয়েছি। এগুলো তাপস করাচ্ছে, করে নিজের দলের এবং তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে। রাজধানীর তুরাগ নদের গাবতলী অংশে পুনর্দখল রোধে উচ্ছেদ অনেকটা ঢিলেঢালা অভিযান চালিয়েছে বিআরডব্লিউটিএ। মঙ্গলবার তুরাগের গাবতলী পাড়ে আমিনবাজার ব্রিজের নিচে অভিযান চালায় সংস্থাটি। এদিন সকালে নদীর তীর দখল করা কয়েকটি টিনের স্থাপনা অপসারণ করে উচ্ছেদকারী দল। পরে আমিনবাজারের নিচে নদী তীর দখল করা কয়েকটি লাকড়ির স্তূপ ভেঙে দিয়ে তা প্রায় 4.25 লাখ টাকায় নিলামে দেয় বিআরডব্লিউটিএ। তবে তুরাগের পূর্ব পাড় বেড়িবাঁধ পুনর্দখল করা ট্রাক স্ট্যান্ড সরাতে এদিন তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। 4 মাস আগে এই অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করায় প্রভাবশালী দখলদাররা নানাভাবে চাপ সৃষ্টি করে বিআরডব্লিউটিএর তৎকালীন ঢাকা নদী বন্দর কর্মকর্তাকে বদলি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অঞ্চলে অনেক ট্রাক, 600 গাড়ি, 1000 গাড়ি, কোনো টার্মিনাল নেই, ট্রাকের কোনো টার্মিনাল নাই। এই জন্য যে যেমনি পারে অনেক সময় গাড়ি জায়গা না থাকলে একটু রাইখা বা গাড়ি নিয়ে যাই। নদীর তীরের যে ট্রাকগুলো ছিল আপনারা দেখবেন আমরা মাইকিং করার পর আরও সরে গেছে, কিন্তু ওরা পার্মানেন্টলি সরবে না। আমরা 2 দিন পরে চলে যাবো, আবার চলে আসবে। ফলে আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, আমরা রোডের পাশে কেটে দিব এবং গাছ লাগিয়ে দিব এই 2 দিনের মধ্যে। চাল আমদানির প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে দিনাজপুরের মিলগুলোতে চালের দাম প্রতি বস্তায় কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে পাইকারি ও খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি এখনও। সরকার 62.5 থেকে 25% শুল্ক কমানোতে চাল আমদানি করতে মিলার এবং ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছেন। মিলাররা বলছেন চাল আমদানি হলে দাম আরও কমবে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
সরকারের চাল আমদানি ঘোষণার প্রভাব পড়েছে মিলগুলোর পাশাপাশি বড় বড় চাল মোকামে। চাল আমদানি প্রক্রিয়া শুরু হওয়ায় দিনাজপুরে চালের সবচেয়ে বড় বাহাদুর বাজারে পাইকারি আড়তগুলোতে 50 কেজির প্রতি বস্তায় কমেছে 50 থেকে 100 টাকা। তবে খুচরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। বাজারের দাম কমছে, দুই একটা কমছে, ভালো হয়েছে আর কি। আগের তুলনায় বর্তমানে যে খুব কম তা বলা যাবে না আর কি, তাই আরেকটু কম হলে আমাদের গরিব সাধারণ লোকের জন্য খুব ভালো হইতো। পাইকার আড়তদাররা বলছেন চালের দাম বাড়া ও কমা নির্ভর করে মিলারদের উপর। সরকার ঘোষণার কারণে এই মিলারদের ঊর্ধ্বগতিটা বর্তমানে কিন্তু স্থিমিত হয়ে আছে, তারা আর প্রতিনিয়ত বাড়ানোর সুযোগ পাচ্ছে না। মিলাররা যদি এখন কমে আমরা কমাই দেবো, মিলাররা যদি বাড়ে আমরা বাড়াই দিতে পারবো। মিলাররা বলছেন বাজারে ধানের দাম কমায় চালের দাম কমেছে। বৃহৎ কমোডিটি ধান চাল, এটা কারো পক্ষে সিন্ডিকেট করা সম্ভব না, কাজেই ধানের সাথেই চালের সম্পর্ক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ধানের বাজার কমলেই চালের বাজার কমে যাবে। বাহাদুর বাজারে প্রতিদিন 50 লাখ টাকার চাল কেনা বেচা হয়। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। সরকারের চাল আমদানির ঘোষণার পরই দাম কমলো। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে। মিলের দামের চেয়ে খুচরা পর্যায়ে দাম বেশি রাখলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাজার কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরা ও SM রাশেদের তথ্য রিপোর্ট। বাজারে যখন হুহু করে বাড়তে থাকে চালের দাম, তখন দামের লাগাম টানতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। চাল আমদানিতে শুল্ক কমিয়ে 62.5 থেকে নামিয়ে আনা হয় 25%। সরকারের এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি চালের মোকাম কুষ্টিয়াতে। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম কমেছে 100 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দেওয়ায় দাম কমেছে বলে মনে করেন মিল মালিকরা। এলসি ঘোষণা দেওয়ার কারণে আপনার আড়তদাররা যারা, তারা তো আমাদের কাছে যে পরিমাণ মালটা ক্রয় করতো সেই মালটা তো এখন আর ক্রয় করছে না। ঢালাওভাবে চাল আমদানি করে, তাহলে বিগত 2014 এবং 15 সালে যেই প্রভাবটা কৃষকদের উপর পড়ছিল, সে থেকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তবে মিল পর্যায়ে দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। যদি এলসি চাল ঢোকে এবং ঢুকলে চাউলের দাম কেজিতে আপনার 3 থেকে 4 টাকা কমে যাবে। চাউলের দাম যে হারে বাড়ে সে হারে তো কমে না, কমার দরকার। সরকার প্রতি আমি আকর্ষণ করে বলতেছি, সরকার যে নজর রাখে। খুচরা পর্যায়েও দাম নাগালের মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি জেলা বাজার কর্মকর্তার। মিলার থেকে ভোক্তা পর্যন্ত 2 টাকার বেশি কেউ মার্জিনে বিক্রি করে, বাসার লাভে বিক্রি করে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় ফুড গ্রেজ লাইসেন্স রয়েছে 950 জন চাল ব্যবসায়ী। সময় সংবাদ, কুষ্টিয়া। কনকনে ঠান্ডা বাতাস উত্তরে জনপদে বাড়িয়ে দিয়েছে শীত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রংপুরের ছিন্নমূল মানুষরা। এই মুহূর্তে রংপুরের চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। আমরা সরাসরি চলে যাবো তার কাছে। রতন। সালেহীন, আবহাওয়া অধিদপ্তর গত সপ্তাহে যে পূর্বাভাস দিয়েছিল যে ডিসেম্বরের মাসের যে শেষ কয়েকটি দিনে উত্তরবঙ্গ সহ প্রায় সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হবে, যেটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। প্রতিদিন একটু একটু করে তাপমাত্রা কমতে কমতে এখন কিন্তু সেই শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থান করছি আমরা। আজকে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু কুয়াশা ঝরছে আকাশ থেকে বেশ খানিকটা। আমরা দেখলেই বুঝতে পারবো যে যানবাহনগুলো চলাচল করছে কিন্তু হেডলাইট জ্বালিয়ে। অন্যান্য সময় আসলে বিগত কয়েকদিনের এই সময়টায় এই ধরনের কুয়াশা কিন্তু ঝরেনি, যেটি আজ ঝরছে। গত কয়েকদিনের তুলনায় আজ শীতের যে অনুভূতি সেটি কিন্তু ক্রমেই আসলে তীব্রতা বাড়ছে, শীতের অনুভূতিও বাড়ছে মানুষের মধ্যে। আর এই ঘন কুয়াশার সঙ্গে মৃদু মন্দা বাতাস আসলে শীতের যে অনুভূতি সেটিকে কাঁপুনি ধরিয়ে তুলছে মানুষের অস্থিমজ্জায়। আমরা জানি উত্তরবঙ্গ এটি শীতপ্রবণ এলাকা, এখান থেকে হিমালয় খুব কাছাকাছি, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি আমাদের এই রংপুর, দিনাজপুর অঞ্চলের জেলাগুলোতে। আবহাওয়া অফিস বলছে যে আসলে
এবারের যে শৈত্যপ্রবাহ সেটি আসলে হিমালয় থেকে নেমে আসা হিমবাহ থেকে সৃষ্টি হবে এই শৈত্যপ্রবাহ, যেটি কিনা মাঝারি পর্যায়ে থেকেও আরেকটু হয়তো তাপমাত্রা আরও নেমে যাবে এমন আশঙ্কার কথাই কিন্তু আবহাওয়া অফিস থেকে বলছে। তো কাকডাকা এই শীতের ভোরেও আমরা দেখছি যে রাস্তায় যানবাহন চলাচল করছে, পাশাপাশি কিছু মানুষ কিন্তু এরই মধ্যে ঘর ছেড়ে বের হয়েছে, যারা আসলে শ্রমজীবী মানুষ, যারা হয়তো রংপুর থেকে আশেপাশের কোনো উপজেলা বা জেলায় গিয়ে অফিস করেন, সেই সমস্ত মানুষ কিন্তু এখনই তারা ঘর ছেড়ে বের হয়েছে। এবং আমরা দেখছি কিছু শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, অটো রিক্সা চালক, তারাও কিন্তু যাত্রীর আশায় পথে নেমেছে। তো এই যে খেটে খাওয়া মানুষগুলো, তাদের কিন্তু যত কষ্টই হোক, প্রাকৃতিক যত দুর্যোগই থাকুক না কেন, শীতের যত তীব্রতাই থাকুক না কেন, এই মানুষগুলোকে কিন্তু ঘর ছেড়ে বের হয় শুধুমাত্র জীবিকার তাগিদে। আমরা অনেক যখন রাত থেকে ভোর হচ্ছিল তখনও আমরা দেখেছি যে আসলে শহরের মধ্যে বেশ কিছু মানুষের চলাচল। এই সময়টায় উত্তরবঙ্গের বিশেষত গ্রামীণ পর্যায়ের যে বসবাস করা মানুষ, তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে মানুষ যে যারা বসবাস করে, তারা কিন্তু শীতের এই সময়টায় তীব্র শীতের কারণে তারা কিন্তু অনেক কষ্টে থাকে। অন্যান্য বারের মতো এবারও শীত এসেছে এবং মাঝে মধ্যেই তীব্রতা নিয়ে মানুষের দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। তো এই ছিল আজকে আমার কাছে উত্তরবঙ্গের শীতের খবর। ফিরছি স্টুডিওতে। শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে দুর্ভোগ, জনদুর্ভোগ, এবং সেই খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার। 2020 সালের শেষ দিন 31st নাইটের কোনো আয়োজন নেই, তারপরও ছুটি কাটাতে সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। ইতোমধ্যে 4.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে বুকিং হয়েছে আশানুরূপ। আর 31st নাইটকে কেন্দ্র করে নতুন করে নিরাপত্তার ছক কষছে ট্যুরিস্ট পুলিশ। আর করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তাই 4.5 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে। প্রতি বছর ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয় সব হোটেল ও মোটেলকে। কিন্তু এবছর তা চোখে পড়ছে না। তবে হোটেল মোটেলে বাড়ছে রুম বুকিং। প্যান্ডেমিক টাইমের পর থেকে এখন পর্যন্ত আমাদের 75% পর্যন্ত হয়েছে। বাট রিজার্ভেশনের রেসপন্স খুবই ভালো, মোর দ্যান 90% অলরেডি রিজার্ভ হয়ে গেছে। 31st নাইটকে কেন্দ্র করে প্রতি বছর তারকামানের হোটেলগুলোতে থাকে নানা আয়োজন, কিন্তু করোনার কারণে এবছর কোনো আয়োজন নেই বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। গত বছরের 31st আর এই বছরের 31st এটা বলতে গেলে টোটালটাই চেঞ্জ। নতুন বছরকে ঘিরে আমরা আশা করছি যে প্যান্ডেমিক সিচুয়েশনকে কাটিয়ে আমরা একটা সুন্দর বছর আমরা উপহার পাব। পর্যটকদের আগমনকে ঘিরে নতুন করে নিরাপত্তার চক কষছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আর করোনার স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। কলাতলি থেকে আরম্ভ করে একদম ডায়াবেটিস পয়েন্ট পর্যন্ত আমাদের ফোর্স থাকবে। নিরাপত্তার জন্য মোবাইল টিম, রেস্কিউ টিম অবস্থান করবে। কয়েক লাখ পর্যটক আসে, এটা সবাইকে যদি আমরা পুলিশিং এর আওতায় আনতে চাই বা একটা মোবাইল কোর্টের আওতায় আনতে, সেটা খুবই অসম্ভবের কাছাকাছি একটা বিষয়। মানুষকে আসলে সচেতন হতে হবে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সৈকত শহর কক্সবাজারে 2 লাখের অধিক পর্যটকের আগমন হতে পারে বলে মনে করছেন ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্য প্রসঙ্গ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রসনারার 2টি কিডনি কেটে ফেলার ঘটনায় দায়ী 2 চিকিৎসককে 75 লাখ ও ময়নাতদন্তকারীকে 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। রসনারার মৃত্যুর প্রায় 2 বছর পর ক্ষতিপূরণের নির্দেশ দিল মানবাধিকার কমিশন। এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার।
2018 সালের 5 সেপ্টেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রওশন আরার কিডনি অপারেশন করেন বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলাল। কিন্তু অস্ত্রোপচারের পর রোগীর দেহে জটিলতা সৃষ্টি হওয়ায় অন্য চিকিৎসক দেখিয়ে জানতে পারেন অস্ত্রোপচারের মাধ্যমে রফিক শিকদারের মায়ের বাম কিডনি ফেলে দেওয়ার কথা থাকলেও ডান কিডনিও অনুপস্থিত। পরবর্তীতে বিষয়টি শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। হাসপাতালের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। 2018 সালের 31 অক্টোবর মারা যান রওশন আরা। সুষ্ঠু তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট না পেয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন রওশন আরার পরিবার। ঘটনার 2 বছর পর তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট 2 চিকিৎসককে 75 লাখ ও ময়না তদন্তকারী চিকিৎসকের 25 লাখ টাকার ক্ষতিপূরণের নোটিশ জারি করেছে। এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন রওশন আরার ছেলে চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। জাতীয় মানবাধিকার কমিশনের যিনি তদন্ত প্রধান, ওনার তদন্ত প্রতিবেদন অনুসারে আজকে অভিযুক্ত 2 ডাক্তার এবং ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের যিনি প্রধান শহীদ মাহমুদের যে গাফিলতি, এই মর্মে ওনারা গাফিলতি পেয়েছেন। অভিযুক্ত 2 চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। নিজের পরিবারের নামে ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি 10 গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম। স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করা এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1.5 কোটি টাকা হয় তখন একে পুকুর চুরি নয় সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয় সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায় মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে, দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদের আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শত শত কোটি টাকা আত্মসাৎ মামলায় অভিযুক্ত পিকে হালদারের রাজধানীর ধানমন্ডিতে থাকা কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নারায়ণগঞ্জে তার 6 একর জমিও জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র জজ কে এম ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গত 10ই ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় পিকে হালদার ও তার পরিবারের 8 সদস্য সহ পিপলস লিজিংয়ের 12 জনের স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশ আপিল বিভাগে বহাল থাকে। বিদেশে পলাতক পিকে হালদারের একাধিক বান্ধবীর নামে 70-80টি অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়েছে।
ইকিয়ে হালদারের নিয়ন্ত্রণাধীন দুটি অ্যাপার্টমেন্ট ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া কোটি টাকা মূল্যের জব্দের আদেশ দিয়েছেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে 537.76 ভূমি যা প্রায় 6 একরের মতো সেটা ক্রয় করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে। গোয়েন্দা পুলিশ পরিচয় ডাকাতির ঘটনায় পুলিশের 2 এএসআই এর সম্পৃক্ততা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। সম্প্রতি একটি ঘটনায় গ্রেফতারও করা হয়েছে তাদেরকে। পুলিশের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। অভিযুক্ত এএসআই 2 জন হলেন নারায়ণগঞ্জের 2500 থানার এএসআই মাসুম শেখ এবং গ্যান্ডারিয়ার RRF মিল ব্যারাকের শহীদ শেখ। পুলিশ জানায়, মামলার এজাহারে 2 পুলিশ সদস্যদের নাম না থাকলেও ঘটনায় জড়িতদের গ্রেফতারের পর জবানবন্দিতে উঠে আসে তাদের নাম। তাদের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নানাভাবে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ উপার্জন করত। এমনকি এসব কাজে ব্যবহার করা হতো সরকারি অস্ত্র, গাড়ি ও হ্যান্ডকাফ। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের এই 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চলছে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া। নীলফামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে 19 জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার গোড়াগ্রাম ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নগর বন এলাকায় বৈঠকে জামায়াতের কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির সহ 19 নেতাকর্মীকে আটক করে পুলিশ। গোপালগঞ্জে নকল ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে একটি কারখানার 5 কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে শহরের গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সয়াবিন তেল ও চিনি সহ 47টি ভোগ্যপণ্য নকল করে প্যাকেটজাত করার অভিযোগে জনি অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের 5 কর্মচারীকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তবে কারখানার মালিক এখনো পলাতক রয়েছে। কিশোরগঞ্জে 2 সাংবাদিক সহ 3 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন জেলা প্রশাসক। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে সাংবাদিক আকিব হৃদয়, মানোয়ার হোসেন রনি এবং মুস্তাফিজুর রহমান নামের স্থানীয় এক যুবককে আসামি করে মামলাটি করা হয়। মামলার বিবরণ জানা যায়, মঙ্গলবার বিকেলে সার্কিট হাউস এলাকায় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় সাংবাদিক আকিব হৃদয়কে 5000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করার পর আকিব হৃদয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের গালিগালাজ করেন। এর কিছুক্ষণ পর ডিসি অফিসের সামনে ফেসবুক লাইভে এসে ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসকের বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করে অভিযুক্তরা। সাতক্ষীরায় বেতন গ্রেড পরিবর্তন সহ 5 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3য় শ্রেণীর কর্মচারী পরিষদ মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3য় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড পরিবর্তন সহ 5 দফা দাবি বাস্তবায়ন সরকারের কাছে দাবি জানান। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। ভোরের সময় আরও থাকছে, হোল্ডার শাই হোপকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা উইন্ডিজের। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের বিসিবির প্রস্তুতি। করোনা থেকে রক্ষায় নোয়াখালীতে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে বিএনসিসি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন আল মুরাদ অংশ নেন। এ সময় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কুমিল্লা নগরকে ক্লিন সিটি, গ্রিন সিটি গড়ার লক্ষ্যে সড়ক, ড্রেন ও কালভার্ট সহ অবকাঠামোগত নানা উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন সিজিবির কর্মকর্তারা। মঙ্গলবার দিনব্যাপী নগরীর বদরপুর ও
কোর্ট বাড়িসহ একাধিক সড়ক, ড্রেন, কালভার্ট, ফুটপাত ও সুপেয় পানির নলকূপের কাজ পরিদর্শন করেন সিজিপির প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা সহ কর্মকর্তারা। এর আগে নগর ভবনে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সঙ্গে 2017-2021 অর্থ বছরে 350 কোটি টাকার চলমান কাজের গুণগত মান এবং অগ্রগতির খোঁজ খবর নেন প্রকল্প পরিচালক সহ কর্মকর্তারা। চারপাশে তোলা হয়েছে 10 ফুট উঁচু দেয়াল, ভেতরে বসত বাড়ি, বের হওয়ার পথটাও রাখা হয়নি। তাই অবরুদ্ধ পরিবার মই দিয়ে প্রাচীর বেয়ে বাইরে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রভাবশালী প্রতিবেশীর এমন অমানবিক আচরণের প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনে অভিযোগ দিয়ে মিলেনি কোনো প্রতিকার। নওগাঁর রানীনগরের পল্লীতে গত 1.5 বছর ধরে ভ্যান চালক দরিদ্র এক পরিবারকে উচ্ছেদের চেষ্টায় চারপাশে প্রাচীর তুলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। অনেকটা অবিশ্বাস্য, বিস্ময়েরও বটে। সীমান্তের করিডোরও না, মই বিয়ে 10 ফুট উঁচু ইটের দেওয়াল টপকে বসত ঘর থেকে বের হবার পাশাপাশি ঢুকতেও হয় রুজিনার 7 সদস্যর পরিবারকে। গত 1.5 বছর ধরেই চলছে অবরুদ্ধ জীবনের অমানবিক এমন লড়াই। নওগাঁর রানীনগর উপজেলার বেদগ্রামের প্রতিবেশী আব্দুল বারিক রুজিনার বসত বাড়ির চারপাশে তার জমি দাবি করে প্রাচীর নির্মাণ করেন। তোলা হয় 10 ফুট উঁচু ইটের দেওয়াল। এতে রুজিনাদের ছোট টিনের বসত ঘরটি আড়াল হয়ে যায়। আমার ওইটুকু সম্পদ, আমার সাইডে একার জায়গা নেই যে আমি ওখানে যা দাঁড়াবো। আব্দুল বারিক ডাক্তার এবং ওর সঙ্গে কিছু মাস্তান গোস্তান নিয়ে আসে আমার বাড়িটা এভাবে অবরুদ্ধ করে রাখছে। একটি পরিবারকে উচ্ছেদ চেষ্টায় প্রাচীর নির্মাণের মাধ্যমে এমন অমানবিক কাজ করে ক্ষান্ত থাকেনি আব্দুল বারিক। দরিদ্র পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলাও করেছেন। ওদের পৈতৃক সম্পত্তি ছিল, তারা পর্যায়ক্রমে অভাবনের মধ্যে বিক্রি করেছে। আমি দক্ষ বোঝা গেছে, আমি সে অবস্থায় আছি। ভুক্তভোগী রুজিনা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গত 1.5 বছর ধরে অভিযোগ করলেও আমলে নেয়নি কেউ। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, ভুক্তভোগীর অভিযোগ খতিয়ে দেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দখলে যাওয়ার জন্য প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য বিষয়, প্রশাসনের আওতায় যে প্রশাসন যে সেটা আবার প্রাচীরটা আবার পুনরায় তাকে ডাক্তার বাড়ির পক্ষে দিয়েছে। তাকে অবরোধ থেকে কীভাবে মানবতা থেকে আমরা মানে একটা সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা একটা পদক্ষেপ নেব। প্রাচীর তোলা 18 শতক জমির মধ্যে 3 শতক জমিতে রয়েছে রুজিনাদের বসত বাড়ি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নীলফামারীতে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর উপজেলার জমিরিয়া সুলতান উলুম মাদ্রাসা চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়। 500 জন কর্মহীন দুস্থদের মাঝে 10 কেজি চাল, 7 কেজি ডাল, 3 কেজি চিনি, 2 কেজি লবণ ও 2 লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় সৌদি বাদশার স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার তুহা বিন ওমর বিন সাদিক আল খাতিব সহ বিভিন্ন দাতা সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীর বাজারগুলোতে গত কয়েকদিনে সরবরাহ বেড়েছে শীতের নানা ধরনের সবজির। এই মুহূর্তে নগরের খড়খড়িয়া বাজারে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। ধন্যবাদ সালেহীন। রাজশাহীর পবা উপজেলায় খড়খড়ি যে সবজির পাইকারি বাজারটি রয়েছে, আমরা দেখছি যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু সবজির সরবরাহ অনেক বেশি বেড়েছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কিন্তু একেবারে লক্ষণীয়। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে এখানকার যে পাইকারি এবং আড়তদাররা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে যেটি বলছেন যে আসলে গেল এক সপ্তাহের মধ্যে আজকে কিন্তু বাজারে পণ্যের সরবরাহ অনেক বেশি এবং সবজি এবং বিভিন্ন প্রকার মালামাল কিন্তু অনেক বেশি আসলে আজকে আমদানি হয়েছে। এর পেছনে তারা যে কারণটি বলছে যে আসলে আর একটি দিন পরে নতুন বছর, এই নতুন বছরকে ঘিরে অনেক ব্যবসায়ী, অনেক গৃহস্থ এবং যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অতিরিক্ত মালামাল কিনে নেন, যার কারণে কিন্তু আসলে আজকে সরবরাহটি বেড়েছে এবং ক্ষেত থেকে আসলে কৃষকরা তাদের ফসল তুলে নিয়ে আজকের এই বাজারে এসেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে শীতকালীন যে সমস্ত সবজি রয়েছে, সিম, ফুলকপি, মূলা, এছাড়া গাজর, টমেটো, শসা, সেই সমস্ত কৃষি পণ্য এবং সেই সমস্ত সবজিগুলো কিন্তু অনেক বেশি আসলে আজকে সরবরাহ হয়েছে এবং সেই সাথে আসলে বিক্রিও বেড়েছে। আমরা যদি বেগুন কথা বলি বা
অন্যান্য যে সমস্ত শীতকালীন সবজি আছে সেগুলোও কিন্তু আসলে লক্ষণীয়ভাবে আজকে দেখছি যে সরবরাহ বেড়েছে, এবং সরবরাহ বাড়লেও কিন্তু আজকে দাম কিন্তু কমই নেই, দামও আসলে বেড়েছে বলছে এখানকার যারা ক্রেতারা রয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন তারা। গতকালকে কিন্তু 70 টাকা পাল্লা বিক্রি হচ্ছে বেগুন, অর্থাৎ প্রতি 5 কেজিতে আসলে 70 টাকা করে নেওয়া হচ্ছে, কিন্তু আজকে সেটি দাম কিন্তু 80-85 টাকা এবং প্রকারভেদে কোনোটি 90 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। এর পাশাপাশি মানভেদে কিন্তু টমেটোর দামও বেড়েছে, যেটা আমরা গেল 2-3 দিন আগেও লক্ষ্য করেছি 25 থেকে 30 টাকা কেজি দরে যেটি বিক্রি হচ্ছে সেটি আজকে 45 থেকে 50-55 টাকা পর্যন্ত আসলে দাম উঠেছে। একইভাবে কিন্তু ফুলকপি যেটি 20 টাকা দরে বিক্রি হচ্ছে, 17 টাকা দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 30 বা 35 টাকা এইরকম মানভেদে কিন্তু বাড়তে শুরু করেছে। তো সালেহীন, এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, যারা ক্রেতারা এসছেন, তারা বলছেন যে নতুন বছর যেহেতু আসছে এবং নতুন বছরকে ঘিরে অনেকেই আসলে বাজার করে থাকেন অতিরিক্ত, সেই কারণে সেই সুযোগটি নেওয়ার কারণেই অনেক ব্যবসায়ীরা তারা দাম বাড়িয়েছেন, এবং এখানে যারা পাইকাররা এসেছেন তারাও কিন্তু আসলে বলছেন যে তাদেরকে একটু অতিরিক্ত দামে আসলে বিক্রি করতে হচ্ছে। মূলত রাজশাহী নগরীর আশপাশে যেই অর্ধশতাধিকেরও বেশি যে খুচরো বাজারগুলো রয়েছে এবং ফেরি করে যারা কিনা বিভিন্ন মালামাল বা সবজি বিক্রি করেন, তারা কিন্তু সকালবেলায় এসেই কিন্তু এই হাট থেকে তারা সবজি কিনে নিয়ে যান। এর কারণটি হচ্ছে যে সরাসরি কৃষকের কাছ থেকে তারা এই সবজিটি কিনতে পারেন এবং তুলনামূলকভাবে আসলে অন্যান্য যে বাজারগুলো রয়েছে পাইকার বাজার, সেখান থেকে দাম অপেক্ষাকৃত কম পান বলে তারা এখানে আসেন বলে আমাদেরকে বলছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে আসলে বেলা বাড়বার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে ক্রেতাদের উপস্থিতিও এখানে বাড়ছে, এবং যেহেতু আজকে তারা অনেক বেশি বেচাকেনা হবে বলে আড়তদাররা জানাচ্ছেন, সে কারণে কিন্তু প্রত্যেক দিন যে 9টা পর্যন্ত এই বাজারটি আমরা সমাগম দেখি, সেটি কিন্তু আরও কিছুটা সময় বাড়তি সময় ধরে আসলে বাজারটি চলবে বলে এখানকার যারা ইজারাদার তারা আমাদেরকে বলছেন। এবং ঠিক এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে সবকিছু মিলিয়ে এই বাজারটিতে আজকে ক্রেতা সমাগম অনেক বেশি এবং পণ্যের দাম কিন্তু বেড়েছে। তো সালেহীন, রাজশাহীর খড়খড়ি বাজার থেকে সবজির বেচাকেনার এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহীর বাজারগুলোতে গত কয়েকদিন সরবরাহ বেড়েছে শীতের নানা ধরনের সবজির, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী নগরীর খড়খড়িয়া বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থানে এবার এগিয়ে এসেছে ট্রান্সপোর্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা 4 তরুণ। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ বলে জানান তারা। কর্মসংস্থানে আর্থিক সহায়তা দিতে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। জন্মের পর থেকেই তারা পরিবার ও সমাজ থেকে একটু একটু করে দূরে চলে যান, আর যাপিত জীবনে তাদের সঙ্গী সভ্য সমাজের ব্যঙ্গ বিদ্রুপ আর উপেক্ষা। তবুও স্বপ্নে ভর করেই এগিয়ে যেতে চান তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাই তো নাচ, গান ও টাকা তোলা ছাড়াও জড়াতে চান স্বাভাবিক কাজকর্ম আর উপার্জনে। তাদের আগ্রহ, সরকারের উদ্যোগ আর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অনেকটাই পরিবর্তন এসেছে সমাজের পিছিয়ে থাকা এসব মানুষের জীবন জীবিকায়। তেমনি নতুন উদ্যোগে তাদের কর্মসংস্থান তৈরিতে পাশে দাঁড়িয়েছে এফ কমার্শিয়াল পেজ ট্রান্সপোর্ট, যেখানে পণ্য সরবরাহের ডেলিভারিতে শুধু নিয়োগ দেওয়া হচ্ছে হিজড়া জনগোষ্ঠীকে। এমন 5 জনকে নিয়োগ দিয়ে সাইকেলিং ট্রেনিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে সংশ্লিষ্টরা। এখানে আমরা জব করতে পারি আমাদের ঠিক মতো, বা আমরা জব এখন করব, ঠিক আছে। তা এই পর্যায়ে আমাদের সব এই চাকরির ক্ষেত্রে সমাজ আমাদের ভালো দেখবে। অনলাইনে পণ্য বিক্রির এই সাইটটির তত্ত্বাবধায়ক 4 জন তরুণ, যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির সিইও। ব্যক্তি পর্যায়ের এসব কার্যক্রমকে সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ওরাও তো আমাদের মতো মানুষ, ওরাও তো সুযোগের অপেক্ষায় থাকে। তো ওদেরকে যদি সুযোগ করে দেশবাসীর সামনে তুলে ধরতে পারি, এটা বৈশ্বিক, জাতীয় এবং ব্যক্তিগত উন্নয়ন সবকিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। সরকারের একটি প্রকল্প রয়েছে হিজড়া জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, সেটিকেও এই 4 তরুণের উদ্যোগের সঙ্গে সমন্বিত করা যায়। তাদেরকে ওই প্রজেক্ট থেকে যদি ফান্ডের ব্যবস্থা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা উৎসাহিত হবেন। আপাতত ফেসবুক পেজে প্রচারণা কার্যক্রম চালালেও শীঘ্রই ওয়েবসাইট ও অ্যাপস তৈরির কাজ শেষ হবে বলেও জানান উদ্যোক্তারা। বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও নতুন করোনার কারণে বেকায়দায় পড়েছে বিভিন্ন দেশ।
জার্মানিতে ভ্যাকসিন প্রয়োগ শুরুর পর জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বাড়তে পারে লকডাউনের সময়সীমা। জার্মানি থেকে আর জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে বেশ ভালোভাবেই চলছে টিকা প্রদান কার্যক্রম। দেশটির রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, বায়োএনটেক এবং ফাইজারের তৈরি টিকা BNT162b2 প্রয়োগ করা হয়েছে কমপক্ষে 42,000 মানুষের শরীরে। তবে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ পর্যন্ত এবং অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রদান করা না গেলে করোনা ভাইরাসের পরিস্থিতি সহসাই উন্নতি হবে না বলছেন চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞরা। অন্যদিকে আক্রান্ত যে সকল প্রবাসী বাংলাদেশিরা করোনা ভাইরাস নিয়ে লড়ছিলেন, তাদের অনেকের অবস্থা এখন ভালোর দিকে। নতুন করে মৃতের কোনো সংবাদ না পাওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। এরই মধ্যে করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী 10ই জানুয়ারি পর্যন্ত দেয়া লকডাউন আরও বাড়ানোর চিন্তাভাবনা করতে পারে জার্মান প্রশাসন। মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার নতুন ধরনের সংক্রমণ সংখ্যা জনমনে বেড়েই চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। নিউ ইয়ার সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে করোনার ভয়াবহতা বাড়ছে গোটা ইউরোপে। ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও করোনার নতুন ধরন নতুন করে উদ্বেগে ফেলেছে ইউরোপের প্রত্যেকটি দেশকেই। ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেই প্রতিদিন নতুন নতুন করে হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এদিকে নতুন বছর উদযাপনকে সামনে রেখে প্রত্যেকটি দেশ তাদের নাগরিকদের করোনা মুক্ত রাখতে বেশ কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে নতুন উদ্বেগের খবর দিয়েছে নেদারল্যান্ডসের পরিসংখ্যান বিভাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবছর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেশটিতে মৃত্যুবরণ করেছেন এবং সে সংখ্যা 1,62,000, অর্থাৎ 1,62,000 মানুষ এবছর নেদারল্যান্ডসে মৃত্যুবরণ করেছেন। প্রতিবছর সাধারণত যে পরিমাণ মানুষ নেদারল্যান্ডসে মৃত্যুবরণ করে থাকেন সেটা থেকে এবছর মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা 13,000-এর বেশি। এই পরিস্থিতির জন্য করোনাকেই দায়ী করছেন নেদারল্যান্ডসের গবেষকরা। অন্যদিকে ভ্যাকসিন সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত করোনার এই ভয়াবহতা থামানো সম্ভব নয় বলে মনে করেন ইউরোপের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সবার নিকট ভ্যাকসিন পৌঁছানোর আগ পর্যন্ত চলমান বিধিনিষেধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। করোনার নতুন ধরনকে ঘিরে নিজেদের সতর্ক অবস্থা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আয়ারল্যান্ডে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ফাইজার ও বায়োএনটেকের মাত্র 10,000 ডোজ আসলেও শিগগিরই দ্বিতীয় চালান আসবে দেশটিতে। ভ্যাকসিন কার্যক্রমের খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। 70 এক নারীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আয়ারল্যান্ডে শুরু হলো করোনার প্রথম ধাপের টিকা কার্যক্রম। বিউমন্ট, সেন্ট, কর্ক ও গলো ইউনিভার্সিটি হাসপাতাল, এই 4টি স্থানে প্রাথমিকভাবে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। ফাইজার ও বায়োনটেকের 10,000 ডোজের ভ্যাকসিনের প্রথম দিকে বয়স্ক ও স্বাস্থ্যকর্মীরা পাবেন এই টিকা। ধীরে ধীরে পাবেন অন্য নাগরিকরাও। সরকারি সিদ্ধান্তে ভ্যাকসিন দেওয়ার খবরে স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড সরকারের সাধুবাদ জানাচ্ছি এবং এর ফলে করোনার যে সংক্রমণটা ওটা কিছুটা হলো কমে আসবে। কোভিড-19 ভ্যাকসিন চলে এসেছে। আশা করি 2021-এ আমরা আনন্দময় জীবনযাপন কাটাতে পারবো, সবাইকে নিয়ে ভালো থাকবো। এদিকে আয়ারল্যান্ডের ভ্যাকসিন রোলার টাস্কফোর্সের চেয়ারম্যান অধ্যাপক ব্রায়ান ম্যাকক্রাইট জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের সমস্ত নার্সিংহোমেও শুরু হবে টিকাদান কর্মসূচি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা সংক্রমণ রোধে ফের 14 দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দফার সংক্রমণ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে দেশ জুড়ে। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ মহামারী রূপ নেয় ফের 2 সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া লকডাউনে বন্ধ থাকবে সমুদ্র সৈকত, পার্ক সহ সব ধরনের সভা সমাবেশ। নিষেধাজ্ঞা রয়েছে অ্যালকোহল বিক্রি ও সেবন। স্বাস্থ্যবিধি না মানলে জেল জরিমানার ঘোষণাও দেওয়া হয়েছে। করোনায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যাপক হারে আক্রান্ত এবং মৃতের তালিকায় যোগ হচ্ছেন তারা। কোভিড-19 নতুন করে ছড়িয়ে পড়ায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রশাসনিক নজরদারি এবং স্বাস্থ্যবিধি প্রয়োগের পরও
কমছে না সংক্রমণ সংখ্যা। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানা আর সতর্ক চলাচলের আহ্বান জানিয়েছেন আফ্রিকা নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলো। স্বাস্থ্যবিধি মেনে চলুন, আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে, আপনার পরিবার বাঁচলে দেশ বাঁচবে। এখন পর্যন্ত করোনায় দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে 10 লাখের বেশি মানুষ আর মারা গেছেন প্রায় 28,000। করোনার দ্বিতীয় দফা সংক্রমণে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। কোভিড প্যান্ডামিকের মহামারী ঠেকাতে নতুন করে লকডাউন এবং কারফিউতে বড় ধরনের অর্থনৈতিক সংকটে ব্যাহত হবে দেশটির উন্নয়ন এবং অগ্রগতি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কুয়েতে আগামী 2রা জানুয়ারি থেকে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। মঙ্গলবার ফ্লাইট চালুর সকল প্রস্তুতি গ্রহণে কুয়েত সিভিল এভিয়েশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপে খুশি প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে কুয়েতে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। কুয়েত মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে আগামী 2রা জানুয়ারি থেকে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে দেশটিতে। এ বিষয়ে সিভিল এভিয়েশনকে নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার। করোনা সংক্রমণ রোধে 10 মাস আগে দেশটিতে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করা হয়। এ সিদ্ধান্তে দেশে ছুটিতে এসে আটকা পড়া শ্রমিকরা যেমন স্ব কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি যারা দেশে ছুটিতে যেতে পারছেন না তারাও অনায়াসে যেতে পারবেন। এক্ষেত্রে সকল প্রবাসী যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাণিজ্যিক ফ্লাইটগুলো পুনরায় চালু হতে যাচ্ছে, এই জন্য কুয়েত এবং কুয়েতের বাইরে যারা আটকে পড়ে আছেন তারা স্ব দেশে অবস্থান করতে পারবেন এবং যেতে পারবেন। এই জন্য এই সুন্দর সিদ্ধান্তকে আমরা প্রবাসীরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালি প্রবাসী যারা আছেন, যারা দেশে আছেন হতাশাগ্রস্ত, ইনশাল্লাহ আপনাদের হতাশার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনারা সবাই নির্বিঘ্নে আসতে পারবেন এবং যারা দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারাও যেতে পারবেন। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এর মধ্যে প্রায় 14,000 প্রবাসী দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন। বিমান চালুর ফলে এই সকল প্রবাসীরা কর্মস্থলে ফিরে আসতে পারবেন। সময় সংবাদ, কুয়েত। এবার পেঁয়াজের বাজার পরিস্থিতির খবর। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে পেঁয়াজ বাজার নিয়ে ভারতের পুরনো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। বর্তমান পেঁয়াজের দাম স্বাভাবিক। এই অবস্থায় ভারতের পেঁয়াজ আমদানিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মত ব্যবসায়ীদের। কৃষি বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। হরিপদ সাহা রিপোর্ট। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন, যা এখন বাজারে আসতেও শুরু করেছে। ঠিক এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মনে করেন এই ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18-20 টাকা গেলে 15 টাকা গেলে কৃষক মরে যাবে না। নতুন পেঁয়াজ উঠছে, এখন যদি ভারত পেঁয়াজ ছেড়ে দেয় তাহলে বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবো। এটাই হলো ভারতের খেলা। আবার যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা তারা লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন ভারত আর দিব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সে প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে এবং ভবিষ্যতে আপনার ভারত থেকে পুরোপুরি পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে আমরা নিজেদের মধ্যেই আমরা যে গ্রীষ্মকালীন এবং আমরা যদি আপনার এই বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
নাটোরের বাজারগুলোতে কেজি প্রতি কমেছে পেঁয়াজের দাম। এই মুহূর্তে সদর উপজেলার কদমতলী পেঁয়াজের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, সালেহীন, আপনি জানেন যে গতকাল ভারত যে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দিয়েছে, এই ঘোষণার পর থেকে কিন্তু নাটোরের বাজারগুলোতে ধস নামা শুরু হয়েছে। বিশেষ করে গতকালকে যে 35 টাকার নতুন পেঁয়াজ এই ঘোষণার পরে 30 টাকা বিক্রি শুরু হলে আজকে সেটি কিন্তু আরও কমছে 2-3 টাকা পর্যন্ত। মোট কথা যেটি একদিনের ব্যবধানে কিন্তু নাটোরের হাট বাজারগুলোতে নতুন পেঁয়াজের দাম 8 থেকে 10 টাকা পর্যন্ত কমে গেছে। এর প্রেক্ষিতে কিন্তু আপনার যে বিষয়টা, কৃষকদের মধ্যে কিন্তু একটি হতাশার সৃষ্টি হয়েছে। তারা যেটা বলছে যে এই মুহূর্তে পেঁয়াজ যেটা রপ্তানি যদি ভারত করে, তাহলে কিন্তু এই ভরা মৌসুমে তাদেরকে কিন্তু একটি ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে পড়তে হবে। বিশেষ করে গত 2টি বছর পরপর 2টি বছরে কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার কারণে নাটোরে কিন্তু পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2019 সালের যে সর্বোচ্চ পর্যায়ের দাম যাওয়ার পর পেঁয়াজের, সেখানে সেই সময় কিন্তু নাটোরে 60,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও গত এই 20 সালে কিন্তু সেটা উৎপাদন বৃদ্ধি পাওয়া, দাম ভালো পাওয়ার কারণে বৃদ্ধি পেয়ে কিন্তু সেটা 72,000 মেট্রিক টন উৎপাদন হয়। চলতি বছর যে মৌসুম চলছে 2021 সালের যে পেঁয়াজটি উঠবে, এই পেঁয়াজটি যেটি আশা করছে কৃষি বিভাগ, যে জেলায় প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। বিশেষ করে কৃষকরা কিন্তু দাম পেলে তারা কিন্তু ফসল উৎপাদন করে পেঁয়াজ দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। এই কিন্তু সরকার এই পেঁয়াজকে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষ করে প্রণোদনার যেটি চালু করেছে, নাটোর জেলা সরকারি প্রণোদনায় 1060 হেক্টর পেঁয়াজ উৎপাদন হবে। এটি সরকার প্রায় 2100 কৃষকের মধ্যে 72,12,000 টাকার সার বীজ প্রদান করেছে। কিন্তু যে বিষয়টি ভারতের পেঁয়াজের আমদানির খবরের পর থেকেই কিন্তু সেই হতাশার রয়েছে কৃষকের মধ্যে। বিশেষ করে জানুয়ারি মাস থেকে কিন্তু চারা জাতের পেঁয়াজ রোপণ শুরু হবে, আর এই মুহূর্তে পেঁয়াজের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে কৃষকদের মধ্যে হতাশা ভাব দেখা দিয়েছে। কৃষি বিভাগের সাথে যেটি আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে কৃষি বিভাগ নতুন পেঁয়াজটা তারা 40 টাকা অন্তত দাম চান। এই দামের প্রেক্ষিতে তাহলে উৎপাদন বাড়বে। আর কৃষকরা যেটা বলছে যে দাম না পেলে তারা কিন্তু চারা জাতের পেঁয়াজের আগ্রহ হারালে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যে বিষয়টি রয়েছে, টিসিবি সরকার গত 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে সরকার যে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছিল, তার প্রেক্ষিতে নাটোরেও কিন্তু প্রতিদিন নাটোর শহরে 2 মেট্রিক টন করে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। এই দাম, দেশি পেঁয়াজের দাম কমে যাওয়ার কারণে 20 টাকা কেজিতেও কিন্তু টিসিবির পেঁয়াজ কিনছে না নাটোর শহরের বাসিন্দারা। প্রতিদিন 2 টন করে পেঁয়াজ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে টিসিবিকে। টিসিবির যে ডিলার রয়েছে নাটোরের, যে জনি শাক, তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে সরকার যে টিসিবির জন্য বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু তারা বিক্রি করতে হিমশিম খাচ্ছে। তেল দিয়েও সেই বিদেশি পেঁয়াজ না নেওয়ার কারণে কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা যেটা আমি কথা বলেছি, নাটোরের কৃষকরা যেটি বলছেন, তারা কোনো প্রণোদনা বা কোনো কিছুই চান না, তারা কিন্তু শুধুমাত্র ন্যায্য মূল্য নিশ্চয়তা চান। আর এই ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে সেটি কিন্তু বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে, দাম কিন্তু কমে আসবে, তারা সেই ন্যায্য মূল্য বঞ্চিত হবে। এতে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমাতে সরকাররা সেটা কিন্তু কৃষকরা সেই উৎপাদন বৃদ্ধি করতে পারবে না। এই ছিল আমার কাছে নাটোর সদর উপজেলার কদমতলী হাট থেকে পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। ভারত পেঁয়াজের রপ্তানির ঘোষণা দেওয়ার পর নাটোরের বাজারগুলোতে কেজি প্রতি কমেছে পেঁয়াজের দাম, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আল মামুন। করোনার প্রকোপের কারণে বাংলাদেশ সফরে আসবেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার, শাই হোপ, রোস্টন চেজ, হেডশায়ার সহ 10 ক্রিকেটার। এদের বাদ দিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য সমান 15 সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এদিকে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা এগোচ্ছে বিসিবি। সময় সংবাদে নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। টেস্ট খেলুড়ে বেশিরভাগ দেশ যখন খেলে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট, তখন বাংলাদেশ 1 বছর পর প্রতীক্ষায় মাঠে নামবার। মাঝে শ্রীলঙ্কা আশা দেখিয়েও অনেক জল ঘোলা করায় সিরিজ ভেস্তে যায়। তাই আইসিসির এফটিপি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজই বাংলাদেশের করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজ। সবই এগোচ্ছিল ঠিকঠাক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ দেখার অপেক্ষায় ছিল সকলে। কিন্তু হঠাৎই বাঁধল ঝামেলা। উইন্ডিজ দলের অধিনায়ক জেসন হোল্ডার, সেই হোপ হেটমায়ার ও নিকোলাস পুরান সহ গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা আসছেন না বাংলাদেশ সফরে। দিনব্যাপী উইন্ডিজ গণমাধ্যমে ভেসে আসা খবরটি সত্য হলো। করোনাকে কারণ দেখিয়ে আসছেন না দেশটির অন্তত 10 অভিজ্ঞ ক্রিকেটার। সারা বিশ্বব্যাপী যখন আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়ে গেছে, জীবন যাপনও যখন অনেকটা স্বাভাবিক, তখন কেন এমন সিদ্ধান্ত প্রশ্ন থেকে যায়। এই জেসন হোল্ডাররাই কিন্তু করোনার ব্যাপকতা যখন প্রকট ছিল, তখন সিরিজ খেলে এসেছে ইংল্যান্ডে। বিষয়টাকে আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে আমাদের যে যোগাযোগ হচ্ছে তাতে আমরা সবকিছুই অন টাইম আছে এবং আমরা মনে করি নির্ধারিত সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে খেলতে আসবে। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরকে নিয়ে যে সমস্ত প্রিপারেশনের প্রয়োজন সেগুলো আমরা অলরেডি শুরু করেছি। আমরা আন্তঃ মন্ত্রণালয় মিটিং এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছি এবং অলরেডি আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে একটা আন্তঃ মন্ত্রণালয় সভা হবে এবং তার পরবর্তীতে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো সেগুলো আমরা শুরু করতে পারবো। এদিকে নিয়মিত একাদশের বেশিরভাগ ক্রিকেটাররা বাংলাদেশে না আসার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছে উইন্ডিজ বোর্ড। সমালোচকরা মনে করছে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতেই বাংলাদেশ সফরকে এড়িয়েছে উইন্ডিজ তারকা ক্রিকেটাররা। মেহেদী নাইম, সময় সংবাদ। মাশরাফিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বোর্ডের। খেলার ব্যাপারে সিদ্ধান্ত তার একান্তই নিজস্ব। তবে আগামী বছরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান সিরিজে না থাকলেও চুক্তির 100 দিন পূর্ণ করবেন টাইগারদের স্পিনিং বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আর টাইগারদের ব্যাটিং কোচের নাম জানা যাবে চলতি সপ্তাহেই। নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ম্যাচের না থাকার খবর পুরনো। নতুন খবর, টাইগারদের সাবেক এই কাপ্তান নেই বিসিবির কোনো পরিকল্পনায়। এই ইস্যুতে বলও মাশরাফির কোর্টেই ঠেলে দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। তবে সাকিব ফিরছেন কেন্দ্রীয় চুক্তিতে। অনেকদিন আসলে বোর্ডে আমরা বসতে পারিনি, বোর্ড মিটিং হয়নি। সো ওটা কিছু না, এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো আমাদের পরিকল্পনা আমরা করিনি, যেটা আমাদের কোভিডের আগে যেভাবে প্ল্যান ছিল। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে মাশরাফি কী চাচ্ছে, কারণ ও তো বাংলাদেশের একজন লিজেন্ড এবং সে সবচেয়ে ওর জাজমেন্টটা ওই কিন্তু করতে পারবে। সাকিব তো যেহেতু আপনার ওর একটা সমস্যার কারণে কিন্তু কন্ট্রাকচুয়ালের বাইরে ছিল, বাট ও কিন্তু ইয়েতে চলে আসবে। ও যখনই ন্যাশনাল টিমে খেলবে ওটা তো অটোমেটিক অন্যদের মতো কন্ট্রাকচুয়ালে চলে আসবে। উইন্ডিজদের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প শুরুর পরিকল্পনা বোর্ডের। দল ঘোষণা হবে 2 ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর 14 ও 16 জানুয়ারি 2টি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। বছরের প্রথম দিকে আমরা ক্যাম্পটা শুরু করে দিব। আমাদেরকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে বাইবা বলে কিন্তু আসলে প্লেয়াররা কিন্তু মেন্টালি খুবই সিক হয়ে যায়। সো আমরা ডাইরেক্ট প্র্যাকটিস থেকেই শুরু করব। এর মধ্যে আমরা নিজেদের মধ্যে 2-1টা ম্যাচ খেলব। ব্যাটিং কোচ জন লুইস শেষ পর্যন্ত নেইল ম্যাকানজির স্থলাভিষিক্ত হচ্ছেন কিনা তা জানা যাবে 2-1 দিনের মধ্যেই। তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে চুক্তির 100 দিন যে পূর্ণ করবেন ভেট্টোরি, সেটা নিশ্চিত। তার সাথে আমাদের কথা হয়েছে, আমরা নিউজিল্যান্ড গেলে হয়তো সে আমাদের সাথে সেখানে থাকবে, তারপরে কথা বলবো। তারপরে মোটামুটি সে পুরো 100টা দিন ওই কমপ্লিট করবে। আর ছুটি কাটিয়ে 3 জানুয়ারি দেশে ফিরছেন জাতীয় দলের সব কোচিং স্টাফরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বের করে আনার লক্ষ্যেই নড়াইলে উদ্বোধন করা হলো বিজয় দিবস বঙ্গবন্ধু টি20 টুর্নামেন্ট। স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার তত্ত্বাবধানে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূলত স্থানীয় যুব সমাজকে মাদকের থাবা থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আনাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য বলে জানান মাশরাফি। তরিকুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এলাকার সন্তান, দেশসেরা ক্রিকেট অধিনায়ক, তার হাত ধরেই বড় মঞ্চে জিততে শিখেছে টাইগাররা। সাবেক হলেও বাংলাদেশের ক্রিকেট আকাশের সবচেয়ে বড় তারকা এখনো এই মাশরাফি বিন মুর্তজা।
ক্রিকেট ছাড়াও এই জেলা থেকেই উঠে এসেছে আরও অনেক ক্রীড়াবিদ। দেশের বিভিন্ন ইভেন্টের অন্তত 6টি জাতীয় দলের অধিনায়কের নারী পোতা আছে এ জেলাতেই। খেলাধুলা তাই এখানকার মানুষের অস্থিমজ্জায়। উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। কিন্তু অনেকদিন ধরেই খেলার মাঠে নিয়মিত নয় নড়াইল জেলা। ক্রিকেট ফুটবল কোথাও নেই কেউ। সেই আক্ষেপ থেকেই এবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টি20 ফরম্যাটে 5টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। তবে এ ধরনের টুর্নামেন্ট করেই নিজের কাজ শেষ ভাবছেন না ম্যাশ। কারণ সংক্ষিপ্ত সংস্করণের এই আসর থেকে খেলোয়াড় বের করে আনা যে সম্ভব না তা তো ভালোই জানা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। এই ধরনের টুর্নামেন্ট আমাদের ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করে আনা। সো এই ধরনের টুর্নামেন্ট আগেও বলেছি একটা কিক দরকার ছিল। আমাদের নড়াইলে অনেকদিন স্পোর্টস নিয়ে আমরা আছি টুর্নামেন্টগুলো। আশা করি এরপর থেকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের ফ্যাসিলিটিসগুলো তৈরি করা এবং নিয়মিত খেলাধুলার ব্যবস্থা থাকবে আশা করছি। জাস্ট এই কিকটা দেওয়ার দরকার ছিল এটাই। ক্রিকেট মানেই তরুণদের উন্মাদনা, মাঠ এবং মাঠের বাইরে দর্শকদের উপস্থিতি। মাশরাফির আশা এই টুর্নামেন্ট দিয়েই মোবাইলের স্ক্রিন থেকে মাঠের সবুজে ফিরবে নতুন প্রজন্ম। খেলা থেকে এখন অনেক দূরে আছেন। এই অনুষ্ঠানটার উদ্দেশ্য ওইটাই যে আপনারা আবার মাঠমুখী হন। আমাদের যুব সমাজ যেদিকে ধাবিত হচ্ছে মোবাইল ফোন এবং মাদক, এইখান থেকে ফিরে আনার জন্য খেলাধুলা খুবই জরুরি। তবে শুধু খেলা চালু করলেই হবে না, প্রয়োজন অবকাঠামোগত সুবিধাদি। সাংসদের আশা এবার শুরু করা যাবে এই কাজটাও। আমাদের মাঠের উন্নয়ন দরকার, মাঠগুলো এখন আস্তে আস্তে ঠিক করার প্রয়োজন। আশা করছি মাঠগুলো তৃণমূল পর্যায় থেকে গ্রামগঞ্জ থেকে মাঠগুলো যদি আমরা ঠিক করতে পারি, আশা করি মাদকের প্রভাবটা কমে আসবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 3 লাখ টাকা এবং রানার্স আপ দলের জন্য রয়েছে 2 লক্ষ টাকার প্রাইজ মানি। সময় সংবাদ, নড়াইল। এবার অন্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের বাজারগুলোতে সরবরাহ বেড়েছে সব ধরনের তাজা মাছের। এই মুহূর্তে শীতলক্ষা নদীর 3 নম্বর ঘাট এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৈকত, নদী তীরবর্তী হওয়ায় পণ্য পরিবহনের সুবিধার কারণে ব্রিটিশ আমল থেকে কিন্তু এই মাছ বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। এই মাছ বাজারে বিশেষ করে বিভিন্ন নদী এবং হাওর অঞ্চলের তাজা দেশি মাছ পাওয়া যায়, যে কারণে বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং খুচরা মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ কেনাকাটা করে থাকেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এই বাজারে প্রতি ভোর রাত থেকে কিন্তু মধ্যরাত থেকে বিভিন্ন এলাকার নদী এবং হাওর অঞ্চলের টাটকা দেশি তাজা মাছ ট্রলারে এবং বিভিন্ন নৌযানে করে এই বাজারে এসে নামানো হয়। আর ভোর সকাল থেকেই সূর্য ওঠার সাথে সাথে এই মাছ বাজার সরগরম হয়ে উঠে ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। সব ধরনের দেশি মাছ এখানে পাওয়া যায়, যেমন রুই, কাতলা, বোয়াল, আইড, রিঠা। বিশেষ করে 10-12 কেজি 15 কেজির মাছও এই বাজারে পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে এই বাজারে যে পদ্মার ইলিশ, যেটা সুস্বাদু মাছ, যেই মাছের চাহিদা মানুষের কাছে সবচেয়ে বেশি, সেই সুস্বাদু পদ্মার ইলিশ মাছ 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছও কিন্তু এই বাজারে নিয়মিত পাওয়া যায়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই বাজারে মাছ বাজারে মূল্য কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায়। বড় মাছের পাশাপাশি ছোট ছোট মাছ, ছোপের মাছ, নদীর মাছ, হাওর অঞ্চলের মাছ, দেশি মাছ, যেগুলো সম্পূর্ণ বিক্রেতারা যেগুলো বলছেন যে এই বাজারের মাছ সাধারণত তাজা, কোনো ফরমালিন এবং বিষমুক্ত মাছ, তাজা মাছ, যে কারণে বিভিন্ন পাড়া মহল্লা থেকে সাধারণ মানুষ ভোর থেকে এসে এখানে মাছ কেনাকাটা করে থাকেন। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই মাছ বাজার থেকে শহরের আশপাশের অন্যান্য বাজারগুলোতেও কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে, যে কারণে সূর্য ওঠার সাথে সাথে এই মাছ বাজার সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। যে সব ধরনের দেশি মাছ এখানে পাওয়া যায়, যেমন রুই, কাতলা, বোয়াল, আইড, রিঠা। বিশেষ করে 10-12 কেজি 15 কেজির মাছও এই বাজারে পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে
এই বাজারে যে পদ্মার ইলিশ, যেটা সুস্বাদু মাছ, যেই মাছের চাহিদা মানুষের কাছে সবচেয়ে বেশি, সেই সুস্বাদু পদ্মার ইলিশ মাছ 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছও কিন্তু এই বাজারে নিয়মিত পাওয়া যায়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এই বাজারে মাছ বাজারের মূল্য কিন্তু সব ধরনের মাছই পাওয়া যায়। বড় মাছের পাশাপাশি ছোট ছোট মাছ, ছোপের মাছ, নদীর মাছ। জানলাম এই মাছ বাজারে একজন আড়তদারের কাছ থেকে আমরা শুনলাম বাজার সম্পর্কে। তো আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে সামাজিক এবং পারিবারিক বিভিন্ন যেসব অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলোতে অতিথিদের আপ্যায়নের জন্য যে বাড়তি মাছের চাহিদা, যে মাছ রয়েছে, যেসব মানুষের চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু মানুষ এখান থেকে এই মাছ কেনাকাটা করে থাকেন। এছাড়া বিশেষ করে শুক্রবার, শনিবার সরকারি যে ছুটি। নারায়ণগঞ্জের বাজারগুলোতে সরবরাহ বেড়েছে সব ধরনের তাজা মাছের, এবং সে খবর জানতে শীতলক্ষার পাড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী শওকত আলী সৈকত। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ব্রিটেন ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বাকি 1 দিন। হোটেলে রাখার সিদ্ধান্তের পরও হয়নি তালিকা, নির্ধারিত সময়ে চূড়ান্ত হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাত্র 20 মিনিটে কোভিড শনাক্ত হলো দেশে, বাড়েনি অ্যান্টিজেন টেস্ট। 34টি মেশিনে দিনে পরীক্ষার হার নগণ্য। জেলা শহরে শুরু হলেও ঝুঁকিপূর্ণ, ঢাকায় হয়নি এখনো। ভাষান্তরের নতুন জীবনে মানিয়ে নিয়েছেন রোহিঙ্গারা, নিজেদের মতো গুছিয়ে নিয়েছেন বসত বাড়ি। ভিডিও কলে উখিয়া টেকনাফের রোহিঙ্গাদেরও উদ্বুদ্ধ করছেন আসতে। পেঁয়াজের বাজার নিয়ে খেলছে ভারত, ভরা মৌসুমে আমদানি করলে ক্ষতি হবে কৃষকের, বলছেন ব্যবসায়ীরা। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।